হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসছি আর কি। কালকে যেটা বলে দিছিলাম যে মার্কেট এখন এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কালকে বলে দিছিলাম যে এই যে লেভেলটা এক সেকেন্ড আমি একটু পিক পেন টুলটা নিয়ে আসি আগে। পিক পেন টুল। আচ্ছা, এবার আসি কথায়। আমি কালকে বলে দিছিলাম যে এই জোনটা, এই জোনটা ওয়ার্ক করার পসিবিলিটি ছিল না, মানে কাজ করতো না এই জোনটা। কেন সেটাও বলে দিছি, কারণ এইখানে যে মুভটা দিছিল, এই যে এত বড় মুভ, এই মুভটা খুবই খারাপ একটা ইন্ডিকেশন দিচ্ছিল। যার কারণে আমি বলে দিছিলাম, আরও বলে দিছিলাম যে এখান থেকে ওর টার্গেটেড লেভেল পর্যন্ত চলে গেছে, এখান থেকে একটা কারেকশন নিতে পারে। কোন পর্যন্ত নিবে সেটাও বলে দিছি, যে এই পর্যন্ত নিতে পারে কারেকশন। মার্কেট ঠিকই ওই পর্যন্ত কারেকশন নিয়েছে, ঠিক আছে। নেওয়ার পরে দেন মার্কেট আবারও আপার টাইমে, মানে আবার বুলিশ সাইডে কন্টিনিউ করছে এখান থেকে। সো আজকে ভিডিওটা হচ্ছে কোনো ট্রেড নিব না, কারণ আজকে মার্কেট অফ। আজকে যেহেতু স্যাটারডে, সো শনি রবিবার মার্কেট অফ থাকে। তো আমরা আজকে ভিডিও মূলত ওপেন করছি কিছু অ্যানালাইসিস নিয়ে। উইকলি একটা প্ল্যান থাকে যে সাপ্তাহিক কোন কোন দিকে ডাইরেকশনে মার্কেট মুভ দিতে পারে, দেশের অর্থনীতির অবস্থা, তারপর ফান্ডামেন্টাল অবস্থা, জিরো পলিটিক্স, ঠিক আছে, এইসব বিষয়াদিগুলো আহ, মাথায় রাখতে হয় আর কি একটা ট্রেডার হিসাবে। মানে আমি তো ট্রেডার না, আমি একটা রিটেলার বলতে পারেন, আমি এখনো শিখি যেহেতু, সেই হিসাবে আমাদের এগুলো মাথায় রাখতে হয় সব সময়। সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব, জানি না কতটা পারবো, কারণ বুঝতেই তো পারতেছেন, না আমার কোনো ভিডিও করার কোনো এক্সপিরিয়েন্স আছে, না উম, মানে অত ভালো পারি না আর কি, যতটুকু পারি আমি চেষ্টা করি। সো আপনারা দেখতে থাকেন কতটুকু পারি না পারি। আচ্ছা, আমরা আগে একটা কাজ করি, আমাদের টাইম, আচ্ছা চার্টে নিয়ে আসি আগে। আগে আমি আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে, আচ্ছা এটা না, এটা তো এখানে ছিল, মেবি এইটা মনে হয়। উম, আচ্ছা, একটু একটু দেখি, একটু টাইম পেয়ে যাই। হ্যাঁ, এটাই। এখানে আমার কিছু টার্গেটেড লেভেল আছে আর কি, যেটা যেটারে আমি নিজের টার্গেট নিয়ে কাজ করি সব সময়, যেহেতু লং টাইম টার্গেট নিয়ে এখানে কাজ করতে হয়। এখানে আমারও কিছু টার্গেট আছে, অতটা ভালোভাবে নাই। তো আমি চেষ্টা করি যেন অ্যাকুরেসি থাকে, জোনের অ্যাকুরেসি থাকে, এটা আমি চেষ্টা করি। যেহেতু মার্কেট ডাইনামিক ভাবে চলে, তো বলাটাও মুশকিল যে মার্কেট কোন ডাইরেকশনে যাবে না যাবে। আমরা শুধু কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা শুধু ধারণা করতে পারি, ঠিক আছে, এই ছাড়া আর কিছু করার ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু এক্সপেকটেশন রাখতে পারি যে মার্কেট এইখান থেকে এইভাবে এরকম ভাবে যাইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালিটিতে মার্কেট এভাবে যাবে এমন কোনো কথা নাই। আমি ব্যক্তিগত ও, নজর থেকে, ব্যক্তিগত চোখ বা ব্যক্তিগতভাবে যেটা দেখবো আমি ওটাই বলবো। আহ আমি এটা বলবো না যে আমারটাই অ্যাকুরেট হবে, এই জোনটাই অ্যাকুরেটলি কাজ করবে, এটা আমি বলবো না, ঠিক আছে, কিন্তু পসিবিলিটি থাকবে, একটা পসিবিলিটি থাকবে, তাই তো ড্র করে রাখছে এই জোনটারে, বা এই জোনটারে, এই যে জোনগুলো ড্র করছে এগুলো তো পসিবিলিটি আছে, এই জন্য ড্র করে রাখছে, তাই তো সবগুলো পসিবিলিটির উপরে ডিপেন্ডেন্ট। আমি বলতেছি না যে এই জোন থেকে যাবে বা এইভাবে যাবে, ঠিক আছে। সো কেউ অ্যাকুরেটলি নেবেন না, কারণ মার্কেটের বিহেভিয়ার ভাবে, মার্কেট ডাইনামিক ভাবে চলে, মার্কেট ওর বিহেভিয়ার চেঞ্জ করে। কালকে যেরকম দেখছেন একটা ট্রেড বুলিশে নিছি, কিন্তু পরবর্তীতে ওই ট্রেডটা আমার ক্লোজ করে দিয়ে আবার হোল্ড করা লাগছে, ঠিক আছে। এই জন্য মার্কেট দেখাচ্ছে যাইতেছে যাইতেছি, কিন্তু হুট করে ওর মোড চেঞ্জ করে ফেলতে পারে। মানুষের যেরকম মোড চেঞ্জ হয়ে যায়, মার্কেটের এরকম দিক পরিবর্তন করতে পারে, ঠিক আছে। যেহেতু মার্কেট ডাইনামিক ভাবে চলে, এই জন্য বলা যায় না কোনো কিছুই। আমরা শুধু একটা ধারণা রাখতে পারি, সেই ধারণার উপর ভিত্তি করে আমি আজকের
উইকলি অ্যানালাইসিসটা করার চেষ্টা করব। সো আমরা একটা কাজ করি, আগে ডেইলি টাইম ফ্রেম থেকে, ডেইলি না, উইকলি থেকে আসি। উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, যে উইকলি ক্যান্ডেল কি দেখাইতেছে এখানে আপনি আগে দেখেন, এখান থেকে পুরো সেলে কন্টিনিউ করছে এত দূর পর্যন্ত, তারপরে মার্কেট বড় একটা স্পাইক মারছে, এই যে বড় একটা স্পাইক মারছে, মারার পর থেকে মার্কেট যেটা করছে সেটা হচ্ছে বুলিশে কন্টিনিউ করছে, এখান থেকে বুলিশে দৌড়াইছে, এই পুরোটা 3টা ক্যান্ডেল বুলিশে দৌড়াইছে, তারপরে মার্কেট আবারও 2টা ক্যান্ডেল সেলে আইছে, মানে 2 সপ্তাহ সেলে আইছে। আর এখন যেটা দেখাইতেছে এই যে এখন পুলিশে ক্লোজ হয়েছে, আমরা এখন আপাতত এখন অপেক্ষা করতে পারবো প্রথম দিনের জন্য, বা প্রথম দিন বলতে প্রথম দিনে মার্কেট কোন দিকে যায়। মার্কেটের একটা বিহেভিয়ার থাকে কেমন, মার্কেট হুট করে দেখে, সাপোজ যদি আমি বলি এখানে ক্লোজিং হয়েছে না, এখানে যদি কোনো ক্যান্ডেল ওপেনিং হয় আমাদের আগে দেখতে হবে মার্কেট হাই তৈরি করতেছে নাকি লো তৈরি করতেছে। যদি হাই তৈরি করে তাহলে একটা পসিবিলিটি থাকে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে যদি, এটা তো উইকলি ক্যান্ডেল, সো 24 ঘন্টার ভিতরে যদি এটি উপরে যায়, ঠিক আছে, এটি যদি উপরে যায় তো হাই একটা পসিবিলিটি থাকে যে ক্যান্ডেলটা সেলে ক্লোজিং হওয়ার, ঠিক আছে। মার্কেট সবসময় কি করে, মার্কেট প্রথমে যদি সেলে ক্লোজিং হয়, অর্থাৎ সেলিং ক্যান্ডেল দিতে চায়, তাহলে মার্কেট যেটা করবে সেটা হচ্ছে প্রথমে উপরে যাবে, দেন নিচে আসবে, তারপরে আর একটু উপরে যাবে, এরকম ভাবে ক্লোজিং হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে এইখানে দেখেন এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, এটা বুলিশে, কিন্তু বুলিশে ক্লোজ হয়েছে, তাই তো কি করছে, ওপেনিং হয়ে মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে দেন মার্কেট এখানে গেছে, এইখান থেকে মার্কেট এখানে আসছে, এখানে এসে ক্লোজিং দিয়ে দিছে। এই হচ্ছে বিহেভিয়ার, আমি সেলিং এ বুঝাইছি, এই যে সেলিং, এই যে ওপেন হয়েছে এখানে ধরেন, এখান থেকে উপরে গেছে, নিচে আসছে, এখানে এসে ক্লোজিং হয়ে গেছে, ঠিক আছে, এভাবে বিহেভিয়ার করে, এভাবেই চলে মার্কেটটা। দু একটা রেয়ার কেসে একটু অন্যরকম দেখা যায়, যেমন এই যে একটা ক্যান্ডেল, এটা অনেক অনেক রেয়ার কেসে হয়, এই যে হাই লো খুব কম নাই, মানে এগুলো হয় কিসের জন্য, এগুলো বড় বড় আব্বারা যখন এন্ট্রি নেয় তখন ওগুলো দেখায় না, ঠিক আছে, এগুলো অনেক ট্রাফের বিষয়, অনেক অনেক কিছু, অনেক কারণ থাকে এগুলোর পিছনে, হ্যাঁ, সেসব বিষয়। তবে এখান থেকেও এন্ট্রি নেওয়া পসিবল, ডাইরেকশন বোঝা পসিবল লোয়ার টাইম ফ্রেম থেকে। এই দেখেন, এই যে একটা ক্যান্ডেল, এখানে এই ক্যান্ডেলটা দেখেন ওইরকম ছোট ছোট লো তৈরি করছে, কিন্তু এটা স্বাভাবিক, কিন্তু এইটা স্বাভাবিক ছিল না, এটা স্বাভাবিক বলা যায় না আর কি। এটাও দেখো কিছু কিছু ক্ষেত্রে লো তৈরি করে না, ঠিক আছে। সো আমরা মার্কেট ওপেন হওয়া 24 ঘন্টা পরে আমরা একটা আইডিয়া করতে পারবো যে মার্কেট কোন ডাইরেকশনে এই সপ্তাহে মুভ দিতে পারে। সো আমার ওপিনিয়ন থেকে আমি বলবো, আমার এক্সপেকটেশন থেকে আমি বলবো ব্যক্তিগতভাবে, বুঝছেন। সো দেখা যাক, আমি এখানে যেটা দেখতেছি, কালকে যেটা দেখাইছিলাম আমি, সেটা হচ্ছে মার্কেট ওপেন হয়ে লোতে আসছিল, বলিস আমার হাই একটা পসিবিলিটি ছিল মার্কেট এখানে এরকম জায়গায় ক্লোজিং দিবে, এরকম এটা আমি এক্সপেকটেশন রাখছিলাম, যে মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেনে লো ক্রিয়েট করছে, ও ক্রিয়েট করে উপরে গেছে। আমি একটা এক্সপেকটেশন রাখছিলাম যে মার্কেট এখান থেকে আনুমানিক এরকম জায়গায় ছিল, যখন আমি দেখতেছিলাম আমি এক্সপেকটেশন রাখছিলাম যে মার্কেট এরকম জায়গায় গিয়ে ক্লোজিং দিবে, এরকম জায়গায় ক্লোজিং দিবে, কিন্তু একটা এক্সপেকটেশন খুব খারাপ একটা ইন্ডিকেশন দিতে, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেল এই রেঞ্জের বাইরে যাইতে পারে নাই, ক্যান্ডেল এই রেঞ্জের বাইরে যাইতে পারে নাই। এই জন্য ডেইলি ক্যান্ডেল, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে আমি এখন, মানে একদিনের ক্যান্ডেলে আসি, একদিনের ক্যান্ডেলের টাইম ফ্রেমে আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে একটা ছোটোখাটো একটা কারেকশন নিতে পারে, ঠিক আছে, এখান থেকে একটা ছোটোখাটো বা একটা দুইটা ক্যান্ডেল সেলে আসতে পারে আর কি। ওটা ওটা অবশ্যই কারেন্ট মার্কেট যখন চলবে তখন ওটা ভালোভাবে বোঝা যাবে। আর এখন যেহেতু যুদ্ধকর পরিস্থিতি চলতেছে পুরো অর্থনীতিতে, ইরান যুক্তরাষ্ট্রের ভিতরে যে যুদ্ধ চলতেছে হরমুজ প্রণালী নিয়ে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে খুব বলাও, মানে নির্দিষ্টভাবে বলাও কঠিন, কারণ কেন বলা কঠিন, কারণ হচ্ছে যে এখন যুদ্ধের সময় অধিকাংশ মার্কেট বলেন তেল
সিলভার, এগুলো গোল্ড, সিলভার, তারপর বিভিন্ন মার্কেট কারেন্সি পেয়ারগুলোতে সবসময় কিসের উপর ডিপেন্ড করে মুভ আসে জানেন? নিউজ। নিউজের উপরে ডিপেন্ড করে মুভ আসে। দেখা যাচ্ছে এখন একটা নিউজ পাবলিশ হয়েছে যে হচ্ছে ইরান ও আমেরিকার ভিতরে যুদ্ধবিরতি হয়ে গেছে, মানে শান্তি চুক্তি হয়ে গেছে এক প্রকার। তখন কি হবে? তখন কি হবে? গোল্ডের প্রাইস অটোমেটিক সেলে নামতে থাকবে, মানে সেল হতে থাকবে। কেন সেল হবে? কারণ ইউএসডি হচ্ছে কট কারেন্সি, ঠিক আছে? ইউএসডি হচ্ছে কট কারেন্সি, এই যে ইউএসডি এখানে কট কারেন্সি, আর গোল্ড হচ্ছে বেস কারেন্সি, ঠিক আছে? এগুলো অনেক উপরের লেভেলের বিষয়, মানে বেসিক লেভেলের বিষয়। সো আমি শিখাইতেছি না, ওইটাই হচ্ছে এখানে একটা পসিবিলিটি রাখছে যে একটা দুটা ক্যান্ডেল সেল আসবে, ঠিক আছে? আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো একটু পরে, আগে একটু দেখায় নিই আপনাদের কেন কিভাবে কি করতেছি না করতেছি। এটা হচ্ছে আমার সাপ্তাহিক একটা আইডিয়া আমি রাখতেছি এখানে, উইকলি অ্যানালাইসিস হিসাবে রাখতেছি, ঠিক আছে? আমি এখানে আশা করতেছি যে একটা দুইটা ক্যান্ডেল এখান থেকে সেল আসার পসিবিলিটি আছে, অর্থাৎ ডেলি ক্যান্ডেল আমাকে সেলের ইন্ডিকেশন দিচ্ছে এক কথায়। আবার 4 ঘন্টা আমাকে কি বলতেছে? 4 ঘন্টা আমাকে যেটা দেখাইতেছে সেটা হচ্ছে 4 ঘন্টা আমাকে বলতেছে যে আমি এখন আজ যে হাই ব্রেক করে দিছি, আমি এখন বুলিশে দৌড়ানোর পসিবিলিটি রাখি। অর্থাৎ 4 ঘন্টা আমাদের যেটা বলতেছে আর কি, এখান থেকে আমি উপরে গেছি, ভালো কথা, আমি এখান থেকে একটা ভালো একটা কারেকশন নিব। এটা কিন্তু আমার ওপিনিয়ন থেকে বলতেছি আমি। সো এটা কেউ এমনভাবে রাখবেন না আর কি। আমি এই যে লেভেলগুলো আমি সব দেখাই দিব, যাদের লাগবে নিয়ে নিয়েন, আর না লাগলে নাই, ঠিক আছে? তো বলতেছে যে এখান থেকে আমি একটা কারেকশন নিব, ভালো একটা কারেকশন নিতে পারে এখান থেকে, আমি একটা আশা করা যাচ্ছে ডেলি টাইম ফ্রেম থেকে। ডেলি টাইম ফ্রেম যেহেতু একটা কনফিউশন তৈরি করছে যে না আমি বুলিশে যাব, আমি বুলিশে যাওয়ার আগে এক দুটা ক্যান্ডেল সেল দিব, ঠিক আছে? এরকম একটা কন্টিনিউশন রাখবে, দেন তারপরে হচ্ছে এরা বুলিশে দৌড়ানোর একটা পসিবিলিটি রাখবে। সেই খাতিরে আমি বলতেছি এখান থেকে একটা কারেকশন নিতে পারে 4 ঘন্টার টাইম ফ্রেমে। আর ওটাও বলতেছে যে মার্কেট কখনোই এক ডাইরেকশনে মুভ দেয় না, মার্কেট কখনোই বুলিশ সাইডে মুভ করে না একটানা, অবশ্যই ওর কারেকশন নেওয়া লাগবে। তো সেই খাতিরে ওটা কারেকশন নিতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা 4 ঘন্টা দেখি, 1 ঘন্টা দেখি। 1 ঘন্টা বলতেছে একই হিসাব। 1 ঘন্টায় যেটা দেখাচ্ছে, 1 ঘন্টায় 1 ঘন্টায় যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে বুলিশ সাইডে একটা মুভ দিছে, সেরকম কোনো কারেকশন নেয় নাই। তো এখানে 1 ঘন্টাও আমি পসিবিলিটি রাখতেছি যে 1 ঘন্টা থেকেও এখান থেকে আমি একটা ভালো একটা কারেকশন আশা করব বা সেল আশা করব। আহ, এটা আমি কিন্তু 1 ঘন্টায় মানে এখান থেকে ছেলে যাবে যে এমন কোনো কথা না, বুঝছেন? এমন কোনো কথা না। কেন বলতেছি? সেল আসতে পারে কারেকশন জন্য, অর্থাৎ পুলব্যাকের জন্য, ঠিক আছে? দেন তারপরে ইম্পালসিভ মুভ আসতে পারে। আহ, আসারও কিছু কিছু কারণ অবশ্যই থাকা লাগবে। দেখা যাচ্ছে যেহেতু যুদ্ধের সময় অবশ্যই কিছু কারণ থাকবে। আচ্ছা, আমি ডেলি টাইম ফ্রেমে একই হিসাব। ডেলি টাইম ফ্রেম কিন্তু বুলিশ এখন। ডেলি টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেম সেলে, সরি, এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম, মাই মিস্টেক। 1 আওয়ার টাইম ফ্রেম, এই 1 আওয়ার টাইম ফ্রেমে যেটা দেখাচ্ছে এখন, 1 আওয়ার টাইম ফ্রেম দেখাচ্ছে যে আমি এখন বুলিশে চলে গেছি। কেন, কিভাবে চলে গেছি? এই যে এখান থেকে যে ট্রেন লাইনটা ব্রেক করছে, এখানে যে ট্রেন লাইন হয়, ওই ট্রেন লাইনটাও ব্রেক করছে, ঠিক আছে? ব্রেক করে ও পুরোপুরি দেখায় দিছে যে আমি বুলিশে, এখান থেকে হাইও ব্রেক করছে, এই জন্য পুরো কনফার্ম করে দিছে যে আমি বুলিশে, ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া লোয়ার টাইম ফ্রেমে আমি গেলাম না। 30 মিনিটে কিছু আমার ফিল্টার করা জোন আছে, ওই জোনগুলো আমি দিয়ে দিব। আপাতত এই জোনগুলো আপনারা রাখেন। একটু দেখি, হ্যাঁ ঠিক আছে। এই জোনগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা একটু নোট করে নিয়েন, যাদের যাদের লাগবে আর না লাগবে তো ভালোই হয়। একটু একটু দেখায় দিই, এই যে পুরা মনে করেন যে আমার পুরা লেভেল, এই দেখেন এই লেভেলগুলো কিভাবে কাজ করবে আমি একটু বলে দিই আর কি। আচ্ছা, আমি 4 ঘন্টায় যাই, তাহলে আমি ভালো বোঝাইতে পারবো। 4 ঘন্টা, হ্যাঁ এখানে এই লেভেলগুলারে কিভাবে কাজ করবে, এগুলো হচ্ছে মার্কেটের লেভেল, মানে রেসপেক্ট করবে এই লেভেলগুলোতে, সব সময় অলস টাইম রেসপেক্ট করবে এই লেভেলগুলা। যেমন আমি একটু বলি, আপনি এই দেখেন
এখান থেকে একটু দেখাই। মার্কেট যখনই এই যে নিচে আসছে, নিচ থেকে এই লেভেল পর্যন্ত গেছে, গিয়া এই লেভেলে অর্ক করছে, এই যে এখানে অর্ক করে মানে এখানে এখানে ও সাপোর্ট নিছে, ঠিক আছে। এটার সাপ্লাই কিন্তু মানে ডিমান্ড আর কি। এখন এটা কারেন্ট মার্কেট অনুযায়ী নিচে আছে, এই জন্য এটাকে আমি সাপ্লাই হিসেবে রাখছি, ঠিক আছে। এটা যদি এমন জায়গায় থাকতো তাহলে এটা আমি ডিমান্ড হিসাবে রাখতাম, এটা আমি ডিমান্ড হিসাবে রাখতাম, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, এখান থেকে যে কিভাবে কাজ করতেছে দেখেন, জোনগুলো কিভাবে কাজ করবে। এই যে ব্রেকআউট করছে, কইরা নিচে আসছে, নিচ থেকে আবারও ওর টার্গেটের লেভেল পর্যন্ত গেছে, গিয়ে আবারও নিচে আসছে, দেন আবার উপরে গেছে, ব্রেক করছে, ব্রেক করার পরে আবারও ওই একই জোন থেকে কারেকশন নিচে, দেখেন আপনি এটারও যাদের দেখার ইচ্ছে একটু দেখেন। ওই জোন থেকে মানে জোনটা কিভাবে কাজ করে, আমার যে ড্র করা জোনগুলো সেগুলো একটু আমি এক্সপ্লেন করতেছি আর কি। এই যে এখান থেকে দেখেন ওই নিচে নামার আগে ওই জোনটার এক্সপেক্ট করেই নিচে নামছে, ঠিক আছে। আবার দেখেন নিচে এত নামছে, হ্যাঁ। সবসময় যে কারেকশন নিবে এমন কোনো ক্রাইটেরিয়া নেই, এমন কোনো রুলও নেই। মার্কেট সো ডাইনামিক, মার্কেট ডাইনামিক ওয়েতেই মুভ করে। সেহেতু আমরা শুধু ধারণা রাখতে পারি, আমি আগেও বলছি। সো এখান থেকে দেখেন মার্কেট আবারও উপরে গেছে, উপরে গিয়া ডিসেল লেভেল পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। আবার এখান থেকে দেখেন, এখান থেকে মার্কেটটা ডাইরেক্টলি মুভ করছে এখান থেকে, কিন্তু এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট যায় নাই। মার্কেটের নিয়মে চলে, মার্কেট আমার নিয়মে চলবে না, এটাই স্বাভাবিক। তো আমি ওটা শুধু এক্সপেকটেশন রাখতে পারি, আমার এক্সপেকটেশন যে মানবে এমন কোনো কথা নয়, ঠিক আছে। আচ্ছা, তো আমি বলে দিছি মার্কেটে সেল কিভাবে আসবে না আসবে, ঠিক আছে, সব বিস্তারিত বলে দিছি। আর তার আগে আমি একটা কাজ করে দিই, আমি জোনগুলো একটু দিয়ে দিই, যাদের লাগবে তারা জোনগুলো নিয়ে নিয়েন অ্যানালাইসিস অনুযায়ী, বা ডেলি, সাপ্তাহিক ডাটা হিসাবে, বা সাপ্তাহিক কি কি প্ল্যান রাখতে পারেন সেই হিসাবে। এটা হচ্ছে আমার অনেক আগে ড্র করা, আমি এই লেভেল গুলো নিয়েই আপাতত, একটা মিস্টেক হয়েছে মনে হচ্ছে, ড্রয়িং এখানে কেন গেছে। আচ্ছা, আমি একটু এডিট করে নিই, তো আমার হাত লেগে নড়ে গেছে গা। হ্যাঁ, আপনারা লেভেলগুলো একটু ড্র করে নিয়েন, যাদের যাদের লাগবে, এখানে প্রাইস দেওয়া আছে, এই যে প্রাইস, যাদের যাদের লাগবে একটু নিয়ে নিয়েন। এটা হচ্ছে পুরা, মনে করেন যে পুরা মানে 5-6 মাসের আপডেটেড জোনগুলো, এগুলো আমি রাখছি, ঠিক আছে। এগুলো জোনগুলো এমন এমন জোন যেগুলো যেখানে মার্কেট গেলে কমসে কম 300 থেকে 400 পিপসের মুভ দিবে অনায়াসে, হ্যাঁ, অনায়াসে মুভ দিবে। আর সেটার প্রমাণ তো দেখাই আছে এখানে, এই যে এখান থেকে ট্যাপ করছে, মুভ দেখেন খালি, জোনে ট্যাপ করে এখানে ট্যাপ করছে, একদম পিন পয়েন্টে ট্যাপ করে 2টা ক্যান্ডেলের সেল দিছে। কত পিপসের মুভ জানেন আপনি? এটা অবাক হয়ে যাবেন কত পিপসের মুভ দেখলে। এই দেখেন, প্রায় 700 পিপসের মুভ দিছে এখানে। 700 পিপসের মুভ মানে বুঝেন, পুরো কি বলবো, পুরো খানদান, পুরো মনে করেন আপনার খানদান বসে বসে খাবে, তবে 700 পিপসে যদি ওয়ান লটে নেয় তাহলে তো বুঝ হয়ে যায় একেবারে, পুরো মাথা খারাপ, ঠিক আছে। তো ওইভাবে ধরতে হবে, ওইভাবে ধরা শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে মেজর লেভেল বলি, হ্যাঁ, হায়ার টাইম ফ্রেম, এইসব জোনগুলো থেকে আমাকে নেওয়া, ডেইলি টাইম ফ্রেম থেকে, 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে এসব জোনগুলো নেওয়া, যেগুলো ডিরেক্ট কানেক্টেড, মান্থলি টাইম ফ্রেমের সাথে কানেক্টেড আছে, উইকলি টাইম ফ্রেমের সাথে কানেক্টেড, ঠিক আছে। সো এসব জোনগুলো স্ট্রং জোন, যারা নিবেন আর কি, যারা নিতে পারেন সমস্যা নাই। আমি এমনি নিজেকে মনে করেন যে সাপ্তাহিকভাবে আমি কোন ডাইরেকশনে থাকবো সেটার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আছে। সো টেকনিক্যাল অ্যানালাইসিস তো বলেই দিলাম। এই জোন মানে একটা এটারে যদি ভাঙে, আবার একটু বলে দিই, আবার একটু ক্লিয়ার করে দিই, এইখানে এটারে যদি ভাঙে তাহলে আমার নেক্সট টার্গেট এটা, এটারে যদি ভাঙে আমার নেক্সট টার্গেট এটা, আবার যদি নিচে আসে, এটারে যদি ভাঙে তাহলে আমার নেক্সট টার্গেট এটা, ঠিক আছে। আবার যদি এটারে এক্সপেক্ট করে ভেঙে দেয় তাহলে আমার নেক্সট টার্গেট এটা, ঠিক আছে। এইভাবেই চলবে, এটা হচ্ছে মেজর লেভেল বলা যায়, ঠিক আছে। মেজর লেভেলগুলোর মার্কেট সব সময় এক্সপেক্ট করে, হায়ার টাইম ফ্রেম লেভেলগুলোর মার্কেট সব সময় এক্সপেক্ট করে, ঠিক আছে।
সেলে যাব তার বাপরে এক্সপেক্ট করে চলে, মার্কেট এরকম হায়ার টাইম ফ্রেম রে এক্সপেক্ট করে চলে। ঠিক আছে, বড় আব্বাদের অবশ্যই এক্সপেক্ট করবে না কেন, অবশ্যই করবে। ঠিক আছে। আচ্ছা, আমি একটু মডিফাই করা জোনগুলো দেখায় দিই। দেখা যাচ্ছে ডেইলি 2-3 দিনের জন্য, হয়তো সাপ্তাহিক হইতে পারে। এই সপ্তাহে, এই যে এটা হচ্ছে ডেইলি। আচ্ছা, এটা হচ্ছে আমার পার্সোনাল মানে সাপ্তাহিক সাপ্তাহিক কাজ করার যে জোনগুলো, সেগুলো হচ্ছে এটাই। এই যে এটা হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেম থেকে জোনগুলো নেওয়া। 30 মিনিট টাইম ফ্রেম থেকে, যেটা আরে বলা হয় পুরো খানদান টাইম ফ্রেম। মানে এদিক থেকেও খাই, ওদিক থেকেও খাই। এ হচ্ছে সেই মাল, দালাল বলা যায় 30 মিনিট টাইম ফ্রেম রে। হ্যাঁ, এই কিন্তু একটা দালাল। এটা আমি দালাল বলে ডাকি সবসময়। দালাল টাইম ফ্রেম কোনো থাকে, তা এটা হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেম। আর ওইখান থেকে অধিকাংশ যারা বড় 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 ট্রেডার, যারা যারা হায়ার লেভেলের ট্রেডিং করে, তারা অধিকাংশ সবাই 30 মিনিট টাইম ফ্রেম থেকে ইন্টারডে বা স্ক্যালপিং এর জন্য বেশি ব্যবহার করে। ঠিক আছে। কারণ আর এর নিচে যদি যান আপনি, ট্রাফে পড়বেন বা ম্যানিপুলেশনে পড়বেন, সেখানে অনেক হিজিবিজি থাকবে। ওটা মানে নিজে বোঝা যায় না। ঠিক আছে, মাথা খারাপ করে দিবে আপনার। সো এই হচ্ছে অবস্থা। আপনি জোনগুলো একটু দেখায় দিই, যদি কারো কাজে লাগে। এই যে এগুলো হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেমে মেজর, মেজর না কিন্তু মেজর লেভেল আমি ওইখানে দেখাই দিছি। এই দেখেন, এখানে টাইম ফ্রেম কিন্তু অনেক বড়, অনেক বড় এটা। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে কিছু ডাটা আর কি, সাপ্তাহিক। এই জোনগুলোরে মার্কেট বেশি এক্সপেক্ট করতে পারে, যাদের লাগবে তারা নিয়ে নিয়েন। হ্যাঁ, আচ্ছা। আমার টার্গেটেড, এটাও এটাও সেম ভাবে কাজ করবে, আমি তো আগেই বলে দিছি এটা কিভাবে কাজ করবে। এটা কাজ করবে ঠিক এইভাবেই, যেরকম মার্কেট যদি এর এক্সপেক্ট করার থেকে এর এক্সপেক্ট করে মার্কেট এর কাছে আসবে, এর যদি এক্সপেক্ট করার থেকে মার্কেট এইখান থেকে এর ব্রেক করে দিবে। ঠিক আছে, ব্রেক করে মার্কেট আরো উপরের লেভেলে যাবে, এই লেভেলে আসবে। ঠিক আছে, এভাবেই চলে মার্কেট। এর যদি ব্রেক করে দেয়, মার্কেট এই লেভেলে আসবে। ঠিক আছে, মার্কেট মানে মার্কেট ওর টার্গেটেড লেভেলগুলো সবসময় ফিল আপ করা চলে। সো আমার টার্গেটও এরকমভাবে রাখছি আমি। আচ্ছা, সো টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো তো বলেই দিলাম, জোনগুলো দেখাই দিলাম, যাদের যদি জোন নেওয়ার প্রয়োজন হয় নিতে পারেন, আর নাইলে নাই। ঠিক আছে, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ আমি আগেও বলছি, প্রথম ভিডিও বলে দিছি যে আমি ট্রেডিং পারি না, আমি শিখি এখনো। তো নিজেরে মনোযোগী করার জন্য আমি মূলত এখানে ভিডিও আপলোড করতেছি আর কি। আচ্ছা, এবার আমি কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, আচ্ছা, আমি একটু দেখি, আমি কিছু এখানে শর্ট শর্ট কিছু রাখছি আর কি। মানে আমার আমি সবকিছু শর্ট ভাবেই রাখি, এক কথা বলতে গেলে। কোথায় গেল, কোথায় গেল, আমি এখানে তো রাখছিলাম। একটু একটু দাঁড়ান। আহ, এইখানে না রাখছি, কই গেল? কি জানি, খুঁজে পাইতেছি না। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, কোথায় উদয় হয়ে গেছে জানি না। আমি একটা রাখছিলাম, সামারি রাখছিলাম পুরো নিউজের। সো আমি নিউজটা পাচ্ছি না, যেহেতু আমি একটু দেখাই কি কি অবস্থা। এটা হচ্ছে ফেডারাল মিরান, মানে হচ্ছে এ একজন কি জানেন, আহ, যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার ফেডারাল রিজার্ভ হচ্ছে আমেরিকার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটার নাম হচ্ছে আমেরিকা ফেডারাল ফান্ড। ঠিক আছে,
ওই ফান্ডের 7জন মেম্বারের থেকে একজন। ও ধারণা করতেছে যে আমেরিকায় সুদের হার কমানোর যুক্তিযুক্ত, মানে ও বলতেছে যে সুদের হার কমানো হয়েছে, এটা হচ্ছে যুক্তিযুক্ত। কেন কমানো হয়েছে? কারণ দীর্ঘ বিরতির বার্তায় সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমিয়েছে ডিবি। কেন কমানো হয়েছে? কারণ এর কয়েকটা কারণও আছে। সেটা হচ্ছে, প্রথম কারণ এক হচ্ছে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কি হয়েছে, আমেরিকায় তেলের দাম বেড়ে গেছে। ঠিক আছে, তেলের দাম বেড়ে গেছে যাওয়ার ফলে মানুষ মনে করেন যে অর্থ সম্পদে অত বেশি খরচ করতে চায় না। ঠিক আছে, সুদের হার, এটা কিন্তু সুদের হার আমেরিকায় বাড়ায় নাই। ঠিক আছে, আমেরিকায় সুদের হার বাড়ায় না, অর্থাৎ ইন্টারেস্ট রেট আমেরিকায় বাড়ায়নি। ইন্টারেস্ট রেট যেহেতু বাড়ায় নাই আমেরিকায়, সেহেতু কি হয়েছে, আমেরিকার যে ট্যাক্স, ওটার শুল্ক বলা যায়, অনেকে আবার বলে ওটা হচ্ছে ট্যারিফ। হ্যাঁ, আমেরিকার ভাষা ওরা বলে ট্যারিফ, আমাদের বা বাংলাদেশের ভাষা বলে ট্যাক্স। ঠিক আছে, ওই ট্যাক্স থেকে ওরা ওই ইনকামটা আর পায় নাই। ঠিক আছে, সেই জন্য ডলার অর্থাৎ ইউএসডি অতটা শক্তিশালী নয়। সেই জন্য এই সপ্তাহে আপনি দেখেন, এই সপ্তাহে একটু দেখাই আমি, এই সপ্তাহে কিন্তু মার্কেট বুলিশ সাইডে মুভ করছে। এই সপ্তাহে এই যে এখান থেকে দেখেন, এই যে এই সপ্তাহটা পুরো মার্কেটটা বুলিশ সাইডে মুভ করছে। মুভ করার একটাই কারণ ছিল যে মার্কেটে সুদের হার কমাবে না বাড়াবে। সুদের হার যদি বাড়াইতো তাহলে আমেরিকার ইনকাম ভালো হইলে আমেরিকার ডলার শক্তিশালী হইতো। আর ডলার শক্তিশালী হইলে কি হইতো, গোল্ড অবশ্যই নিচে নামতো। ঠিক আছে, যেহেতু গোল্ড নিচে নামে নাই, নিশ্চয়ই কারণ মার্কেট এর উপরে গেছে, এর একটাই কারণ, এই যে পুরো সপ্তাহ ধরে মার্কেট উপরে গেছে, এর একটাই কারণ ছিল যে এক, যুদ্ধের কারণে হরমুজ প্রণালী নিয়ে ঝামেলা হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকার যে মাঝে যে ডাটাটা প্রকাশ করছে হোল্ডিং, আর আমি ওর দেখাইছিলাম ডাটাটা, ওটা নেগেটিভ হয়েছে, কিন্তু নন ফার্ম এমপ্লয়মেন্ট ওটা পজিটিভ হয়েছে। একদিক থেকে আমেরিকা কিছুটা শক্তিশালী আছে, আবার দুর্বল। কিন্তু আমেরিকায়, হ্যাঁ, একটা প্রবাবিলিটি ছিল যে আমেরিকা ইন্টারেস্ট রেটের সুদের হার বাড়াবে, কিন্তু ওটা বাড়ায় নাই। ঠিক আছে, এই জন্য মূলত এই যে আপনি যে গোল্ডের উপরে যাইতে দেখছেন, এটা একটাই কারণ, আমেরিকা সুদের হার বাড়ায় নাই। ইউএস ডলার অতটা শক্তিশালী না যুদ্ধের কারণে। আর ইউএস ডলার ইনফ্লেশন মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু অনেক বেশি। ঠিক আছে, মানে আমেরিকায় পণ্যের দাম অনেক বেশি, এক কথাই, যেটা বললে বুঝবেন। আচ্ছা, আমরা একটু গোল্ড দেখে ঘুরে আসি। গোল্ড। আচ্ছা, গোল্ড। মধ্যপ্রাচ্যে শান্তির আশা মার্কিন ডলারে আঘাত করায় সোনার দাম বেড়েছে। এর আরও একটা কারণ বলছে যে মধ্যপ্রাচ্যে শান্তির আশায় মার্কিন ডলারের আঘাত করায় সোনার দাম বেড়েছে। কেন আঘাত করছে? মধ্যপ্রাচ্যে দেখেন, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় চাপে তেলের দামের কারণে সোনার দাম বেড়েছে। অর্থাৎ একটা পসিবিলিটি ছিল। মানুষ কি ভাবছে জানেন? এই যে যুদ্ধ বিরতি হয়েছে, মাঝে যে যুদ্ধ দেখাচ্ছে, যে মাঝে বলতেছিল না যে হচ্ছে ক্রুড অয়েল বা তেলের দাম কমে গেছে। এখনো সর্বোচ্চ তেলের দাম উঠছিল হচ্ছে, একটু দেখে নিই, তেলের দাম উঠছিল $125 মনে হয় একটু দেখি। সর্বোচ্চ তেলের দাম উঠছিল $125, এখানে দেখাইতেছে না, তো ওরকম $125 মতো উঠছিল। এটা স্পাইক মারছে, এই জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, $125 মতো উঠেছিল, এই পর্যন্ত উঠছিল $125 মতো। তো কিন্তু এখন এই দেখেন, এখন বর্তমানে নেমে আছে $95। তার মানে হচ্ছে সবাই মনে করতেছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের ভিতরে শান্তি চুক্তি যে আলোচনাটা হচ্ছিল, ওটা অনেক ভালো পর্যায়ে আগাইছে। ঠিক আছে, অনেক ভালো পর্যায়ে গেছে, শান্তি চুক্তি হয়ে যাবে, কিন্তু আসলেই না শান্তি চুক্তি। এটা হচ্ছে বাইরের খবর। হ্যাঁ, কিন্তু তেলের দাম কেন বাড়ে নাই
শান্তি চুক্তি আমি যে বলতেছি শান্তি চুক্তি এখনো হয় নাই, এখনো অনিশ্চয়তা আছে। আহ, ডোনাল্ড ট্রাম্প অবশ্যই বলছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে শান্তি চুক্তি এখনো অব্যাহত আছে। শান্তি মানে হচ্ছে শান্তি চুক্তি আমি বলতেছি, সরি, হচ্ছে যে যুদ্ধবিরতি এখনো অব্যাহত রাখছে ওরা, কিন্তু এটা হচ্ছে ভুল একটা ধারণা দিছে মানুষ। ট্রেডাররা কি ভাবতেছে জানো? ট্রেডাররা যেটা ভাবতেছে সেটা হচ্ছে গোল্ডের শান্তি চুক্তি যদি নাই হইতো তাহলে গোল্ডের দাম কেন, অয়েল তেলের দাম কেন কমছে? তেলের দাম কমার একটাই কারণ, কারণ আমেরিকার বাজারে যে স্টক করা তেলগুলো ছিল ওগুলো ছাড়ছে, ঠিক আছে, ওগুলো ছেড়ে দিছে, এই জন্য তেলের দাম বাড়ে নাই। না হলে মাঝে যে শান্তি চুক্তি ছিল, শান্তি চুক্তি বলতে যে একটা ওরা যে বলতেছিল যে একটা চুক্তিতে আসবে, হ্যাঁ, যুদ্ধ বাদ দিয়ে একটা চুক্তিতে আসবে, সেরকম একটা কথাবার্তাটা চলতেছিল, সেই কারণে তেলের দাম কমছে। হ্যাঁ, সেই কারণে তেলের দাম কমছে, কিন্তু অতটা ভালো এখনো পর্যায়ে যায় নাই, যতদূর 95-তে নামছে, কিন্তু এতটা নামার কথা ছিল না, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো অতটা ভালো যায়নি, মানে এখনো অতটা ভালো হয়নি, ঠিক আছে। আর এই জিনিসটা দেখে মানুষ মনে করছে যে হচ্ছে ইরান ও আমেরিকার ভিতরে যুদ্ধটা স্বাভাবিক পর্যায়ে আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু আসলে মূল কারণ এটা না, মূল কারণ হচ্ছে ওদের স্টকের, আমেরিকার যে স্টক ছিল ওই স্টক থেকে ওরা কি করতেছে, তেল ছাড়তেছে আর কি। আমেরিকায় স্টক করা কিছু তেল ছিল ওগুলো ছাড়ছে, এই জন্য তেলের দাম বাড়েনি, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কোনো নিউজের কারণে অবশ্যই তেলের দাম বাড়তে পারে। আর তেলের দাম বাড়বে মানে মনে করেন ইরান ও আমেরিকার ভিতরে খুব খারাপ একটা সিচুয়েশন চলে আসবে। আর এখানে আবার বলছে দুর্বল মার্কিন ডলার, মানে মার্কিন ডলার দুর্বলতার কারণে ডলার বাড়ছে এবং কম ট্রেজারি ইনক্লুড মূল ধাতুর চাহিদা সমর্থন করছে। মানে এখানে বলতে চাইছে যে মূল ধাতু চাহিদা সমর্থন করছে মার্কিন ডলার। মার্কিন ডলারের কমার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে মার্কিন এরা যেটা বলতেছে যে মিডল ইস্টের যে ওই আমেরিকা, দাঁড়ান আমি একটা জিনিস দেখি, আমি একটা জিনিস নোট করে রাখছি এখানে, আমি তো ভুল বলতে ভুলে গেছি। আহ, এখান থেকে আমি একটু দেখি, হ্যাঁ, এগুলো সব আমার পার্সোনাল ভাবে আমি নিজের সহজভাবে বোঝাই, অত কঠিন করার কি কোনো প্রয়োজন আছে বলেন তো? এখান থেকে আমি বিস্তারিত একটু দেখায় দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। আহ, হ্যাঁ, এখান থেকে বোঝাই। এখানে বলতেছে যে ইরানে অস্ত্র বানাতে সাহায্য করার অভিযোগে যুক্তরাষ্ট্র কয়েকটি বিদেশি কোম্পানির শাস্তি দিয়েছে, অর্থাৎ এখানেও বলেছে যে ইরানকে ইরানকে সাহায্য করেছে। এই যে চায়নার উপরে একটা অভিযোগ নিয়ে আসছে, চায়নার যে স্যাটেলাইট, ওই স্যাটেলাইটে ও নিষেধাজ্ঞা জারি করছে ডোনাল্ড ট্রাম্প। কেন জারি করছে? কারণ আহ, ওরা আমেরিকারা প্রমাণ পাইছে যে চায়নার স্যাটেলাইট থেকে ডাটা দেওয়া হচ্ছে ইরানের কাছে, ঠিক আছে, এই জন্য এই কোম্পানির নিষেধাজ্ঞা জারি করছে শাস্তি দেওয়ার জন্য, ঠিক আছে, শাস্তি দেওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে আমেরিকা ও আমেরিকা ও চীনের সম্পর্কের কিছুটা ফাটল দেখা যাচ্ছে। আর কোনো কোনো দেশের সম্পর্কের ফাটল দেখা দিলে তার অর্থনৈতিক অবস্থা খারাপ পর্যায়ে যাইতে থাকে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আর একটা নিউজ দেখি, এখানে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা চললেও জাহাজ আটকানো আর যুদ্ধের পরিস্থিতির কারণে আবারও উত্তেজনা বেড়ে গেছে, আর তেলের বাজারে বড় প্রভাব পড়ছে, ঠিক আছে। মানে ইরানের শান্তি চুক্তি আলোচনা তো চলতেছে, ভালো কথা, জাহাজ আটকায় আর যুদ্ধের পরিস্থিতির কারণে আবারও উত্তেজনা বেড়েছে, ঠিক আছে, জাহাজ আটকে দিছে, হ্যাঁ, আমেরিকা ইরানের 2টি জাহাজ আটকায় দিছে, যারা তেল বহন করে, ওই 2টি জাহাজ ওরা আটকায় রাখছে আমেরিকা। হ্যাঁ, এই কারণে মনে করেন যে আরো খারাপ অবস্থা, শান্তি চুক্তি তখন কি হবে? শান্তি চুক্তি তো মনে করেন যে খারাপ পর্যায়ে চলে যাবে আর কি। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে বাইরে বাইরে থেকে চাকরির বাজার ভালো মনে হলেও আসলে আসলে সরি আসলে মানুষ কম কাজ করেছে, শ্রমিক কমে যাচ্ছে, আর চাকরি কিছুটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় বাড়ছে। আমেরিকার অর্থনীতিতে আমেরিকা বলতেছে যে
চাকরির বা শ্রমবাজার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই দেখেন কোনো দেশে যদি বেকারত্ব বেড়ে যায় ওই দেশের অর্থনীতি, ওই দেশের টাকার ভ্যালু কমতে থাকে, ঠিক আছে। সো এখানে আমেরিকারা ওরা যে ফেডারেল ফান্ড থেকে যে ডাটাটা প্রকাশ করছে ওই ডাটার উপর ভিত্তি করে ওরা বলতে চাইছে যে আমেরিকার চাকরির বাজার স্বাভাবিক আছে, কিন্তু আসলেই স্বাভাবিক নাই। শ্রমবাজার কমে যাচ্ছে, ঠিক আছে, এটার প্রভাব আস্তে আস্তে পড়তে পারে। সো আমি একটু নিচে যাই দেখি এখানে কি বলছে। হ্যাঁ, আমেরিকার বিদ্যুৎ কোম্পানির ভবিষ্যৎ, এটা কোনো নিউজ, এটা কার্যকরী কোনো নিউজ না। আচ্ছা, যুদ্ধের কারণে দাম বাড়ার কথা ছিল, মানে যুদ্ধের কারণে তেলের দাম বাড়ার কথা ছিল, কিন্তু সাপ্লাই কম, বেশি সাপ্লাই কম ডিমান্ড, শান্তির আশা, দাম কন্ট্রোলে আছে। মানে হচ্ছে শান্তির আশা দিছে, কম ডিমান্ড মানে তেলের চাহিদা অত নাই, কেন নাই, কারণ সব স্টকে তেল আছে দেশের। চায়না কি করছে, এখানে চায়না ও ওর তেল কেনা বাদ দিয়ে দিছে, মানে তেল কম কিনতেছে। এই যে একটু ডাটা ক্লিয়ার মারি, এই যে চীন, চীন কম তেল কিনছে, আগের তুলনায় অনেক কম আমদানি করছে, ঠিক আছে। এই কারণেই মনে করেন যে তেলের বাজারে অতটা ভালো দেখা যায় না, বিশ্ব তেল স্টক বেশি আছে, চাহিদা ডিমান্ডের তেলের চাহিদা কমে গেছে, আমেরিকার তেলের রিজার্ভ ছাড়ছে, মানে আমেরিকার যে তেলের রিজার্ভ ছিল ওই রিজার্ভ ছেড়ে দিছে, ঠিক আছে। এই জন্য তেলের দাম এখনো বাড়ে নাই, আর তেলের দাম বাড়ে নাই বলে মানুষ মনে করতেছে যে ইরানের সম্পর্ক আস্তে আস্তে ভালো, আমেরিকা ও ইরানের সম্পর্ক আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, ঠিক আছে। এটাই এটাই মনে করতেছে আর কি। আচ্ছা, চাইলে আমি ওইখানে, আচ্ছা এ বিষয় তো এতটুকুই, আর দেখি কোনো নিউজ টিউজ আছে কি না। এটা সম্ভাব্য হরমোজ ফলানি, ওই যে আমি যেটা বলতেছিলাম মোতায়েন করেছে যে সম্ভাব্য হরমোজ অভিযানের জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, ঠিক আছে। ও- ওই যে মাঝে ঝামেলা হয়েছে আবার, ওদের তেলের যে জাহাজ আটকাই দিছে সেই কারণে। আচ্ছা আচ্ছা, একটু বলে দিই। সো এইগুলো কারণ কারণ হইতে পারে। সো এক কথায় যদি আমি শেষ করতে চাই, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতেছে খুব একটা ভালো না, মার্কেট মুভ দিতে পারে ওর নিউজের কারণে। দেখা যাচ্ছে প্রতিদিন এমন এমন নিউজ আসতে পারে যার কারণে মার্কেটের বিহেভিয়ার বা ওর আচরণ চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এক কথায় আমি একটু বলে দেই, লাস্ট বলে দেই। তো দেশের অবস্থা খুব একটা ভালো না। এক, নাম্বার এক, দেশের অবস্থা খুব একটা ভালো না, দেশের অর্থনীতি খুব একটা ভালো কথা বলতেছে না, যেহেতু যুদ্ধ এখনো শান্তি চুক্তি হয়নি। আশা রাখতেছে সবাই যে শান্তি চুক্তি হবে, যদি শান্তি চুক্তি হয়ে যায় তাহলে গোল্ডে আমরা সেল দেখতে পারবো, আর যদি শান্তি চুক্তি না হয় তাহলে আমরা গোল্ড আরো উপরে যাওয়ার, মানে আমি এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে গোল্ড যে টানা উপরে যাবে এমন কোনো প্রবাবিলিটিও নাই। কেন বলতেছি, কারণ যুদ্ধের সময় মার্কেট ও নিউজ, দেখা যাচ্ছে এমন এমন নিউজ রিলিজ করতেছে যার কারণে মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এটা বলাও ভুল যে মার্কেট উপরে বুলিশ ডাইরেকশনে মুভ করবে বা বেয়ারিশ ডাইরেকশনে মুভ করবে, তবে কারেন্ট মার্কেট অনুযায়ী এটা বলা পসিবল। সো এখানে একটা পসিবিলিটি আছে, এখন মার্কেট রেঞ্জ বাউন্ড রেঞ্জ থাকতে পারে, যেহেতু স্বাভাবিক আসতেছে। যদি যদি ইউএস ডলারের প্রবাবিলিটি, মানে ইউএস ডলার যদি শক্তিশালী হয় তাহলে আমরা এখান থেকে সেল দেখতে পারবো ফান্ডামেন্টাল অনুযায়ী, বা যদি শান্তি চুক্তি যদি হয় তাহলে আমরা এখান থেকে সেল দেখতে পারবো। আর যদি দেশের অবস্থা যদি আরেকটু খারাপ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বুলিশ দেখতে পারবো। এই হচ্ছে বুলি দেখতে পারবো ফান্ডামেন্টাল অনুযায়ী, ঠিক আছে। আরো একটা নিউজ আছে ফান্ডামেন্টালে, আমি একটা নিউজ দেখতেছিলাম যে আমেরিকা ইউএস ডলার শক্তিশালী হওয়ার আরো একটা কারণ আছে, যে কয়েকদিন পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা সাক্ষাৎ হতে যাচ্ছে। কত তারিখ আমার তা মনে নাই, অত মনে রাখতে পারি না আর কি। সো এখানে কি কি নিয়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, ওদের যে মাঝে যে বাণিজ্যিক যুদ্ধ চলতেছিল
ট্যারিফ যুদ্ধ যেটা বলে, ট্যারিফ যুদ্ধ চলতেছিল। ওই চলার কারণে ওদের যে মাংস, গরুর মাংস যে আহ, আমেরিকারা গরুর মাংস বিক্রি করতো হচ্ছে চায়নার বাজারে, হ্যাঁ, এটা বন্ধ করে দিছিল চায়না। চায়না এটা বন্ধ করে দিছিল, এখন আবার এটা চালু করতে চাচ্ছে। সেই দিক দিয়ে যদি ওই কথাবার্তা মানে আলোচনায় বসবে, আলোচনা যদি সফলভাবে হয়, তাহলে আবার কি হবে, তাহলে আবার এই যে গোল্ড সেল আসতে পারে, অর্থাৎ ইউএসডি শক্তিশালী হবে। আর ইউএসডি শক্তিশালী হলে অবশ্যই সেল আসবে। আর যদি দুর্বল হয় তাহলে গোল্ড অবশ্যই উপরে যাবে, ঠিক আছে। এই ক্রাইটেরিয়াগুলো ছিল। আর যাদের জোন লাগতো তারা জোন নিয়ে নিয়েন এখান থেকে, আমি জোন দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। মার্কেট এভাবেই মুভ করবে, যাদের লাগবে তাদের নিয়ে নিয়েন। আমি সপ্তাহে এখন যেটা দেখতেছি, আমি প্রথম কয়েকদিন একটু সেল দেখবো, তারপর আমি মার্কেটের ক্রাইটেরিয়া অনুযায়ী, নিউজ অনুযায়ী বলা পসিবল যে তার পরবর্তীতে আবার বুলিশ আসতে পারে। ডেলি ক্যান্ডেল যদি, আমি আগে একটা কথা বলে নিই, ডেলি ক্যান্ডেল, ডেলি ক্যান্ডেলে যদি এই যে এই উইকটার উপরে ক্লোজিং দেয় কোনো ক্যান্ডেল, তাহলে এখান থেকে একটা ভালো বুলিশের আশা এক্সপেকটেশন রাখতে পারি। আর যদি এর উপরে ক্লোজিং না দিয়ে যদি সেলে দেয়, তাহলে এখান থেকে একটা ভালো কারেকশন আমরা পেতে পারি। আনুমানিক এই লেভেল পর্যন্ত পেতে পারি, ঠিক আছে। এখান থেকে আবার পুলিশে কন্টিনিউ করতে পারে, সেটা হচ্ছে নিউজ অনুযায়ী। সো আজকে তো সবটুকু বলে দিলাম, সাপ্তাহিক অ্যানালাইসিস পুরোটাই বলে দিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমার ভিডিও করার কোনো এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে। আমি যতটুকু আমার কোনো স্ক্রিপ্ট লিখে বা কোনোভাবে কোনো কিছু বলতেছি এমনও না। যেটা দেখতেছি, যেটা ফোন থেকে বলতেছি, নিজের যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু থেকেই বলতেছি। সো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ট্রেডিং জগৎটা খুবই রিস্কি। আমি চাই না, আমি কারোর অ্যাডভাইসও দিচ্ছি না যে আসো তোমরা ট্রেডিং করো, এটা বলা ভুল, ঠিক আছে। সো যার যার ঝুঁকি তার তার কাছে, যার যার রিস্ক তার তার কাছে। সো সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম, বাই বাই।